আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে ভারত এবং বাংলাদেশ সীমান্তে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর বেশ কয়েকটি স্থানে, বেশ কয়েকটি সীমান্ত এলাকায় যে ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং তার পরিণতি কী হতে পারে, এর পেছনে বিএসএফ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, তাদের কোনো উস্কানি আছে কিনা, অথবা ভারতের কোনো ধরনের ষড়যন্ত্র আছে কিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে, অথবা আসলে তারা এগুলো কেন করছে, এইসব বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিডিআরের খুলনা, সিলেট এবং খাগড়াছড়ির সেক্টরের সাবেক কমান্ডার কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান, রয়েছেন সাবেক কূটনীতিক সাকিব আলী। আমি সাকিব আলী আপনার কাছে আসবো, তার আগে একটু যারা মশিউজ্জামান, আপনার কাছে একটু জানতে চাই যে যেটা আমি বলছিলাম, উত্তেজনা কী কারণে বিরাজ করছে সীমান্তে, কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে, পাশাপাশি তারা হাই রেজলিউশন বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করছে বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের পরামর্শ বা কোনো ধরনের অবহিত করা ছাড়াই। এইসব বিষয় তো উত্তেজনা চলছে, এর পেছনে আসলে উদ্দেশ্যটা কি, অথবা সেখানে তারা কি করতে চাইছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমাকে এখানে দাওয়াত করার জন্যে। দর্শক যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন, এখানে সাকিব আলী ভাই আছেন আমার সাথে আলোচক, তাদের সকলকে আমি মোবারকবাদ জানাই এখানে আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করা এবং শোনার জন্যে। আমি যেটা মনে করি যে ভারতের যে অস্থিরতা ৫ই আগস্টের পরে প্রাথমিক দিকে বাংলাদেশের হিন্দুদের নিয়ে এবং এখন বর্ডার নিয়ে, এটা ভারতের যে শাসক দল বিজেপি, তাদের একটা আভ্যন্তরীণ বিষয়ের কারণ তারা এটা করছে। সেটা হলো পশ্চিমবাংলার যে হিন্দু ভোট, সেইটা তাদের দিকে আকৃষ্ট করার জন্যে ভারত এই বাড়াবাড়িটা করছে। বর্তমানে বর্ডারে যে সংঘর্ষগুলি চলছে, আপনারা খেয়াল করে দেখুন, এই ইশারাগুলি দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে। বাংলাদেশের পক্ষ থেকে এমন কিছু করা হয়নি বর্ডারে আমাদের বিজেপি কর্তৃক বা কোনো জনগণ দ্বারা, যেটায় ভারত এই রকম কতগুলি কার্যক্রম চালু করতে পারে। যেমন নতুন করে তার কাটার বেড়া লাগানো, নানা রকম ইলেকট্রনিক ডিভাইস বসানো, বা ওখানে তাদের বিএসএফ সমাবেশ করা, বা নতুন করে রাস্তা বানানোর চেষ্টা করা, এগুলি কিছুটা উস্কানিমূলক আচরণ। উদ্দেশ্য হচ্ছে যাতে এখানে বাংলাদেশি বিজিবি এবং জনগণ রিয়্যাক্ট করে এবং সেই রিয়াকশনের কাউন্টার হিসেবে তারাও তাদের শক্তিমত্তা দেখাতে পারে। এবং এই পুরো জিনিসটা করা হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দু ভোটকে সামনে রেখে। এর আগে বাংলাদেশের হিন্দুদের নিয়ে যে প্রপাগান্ডা প্রচারণা করা হয়েছে ভারত থেকে, ভারতের সরকার নিয়ন্ত্রিত, বিজেপি নিয়ন্ত্রিত পশ্চিমবাংলার হিন্দু ভোট ব্যাংক তাদের দিকে আকৃষ্ট করার জন্য এই পুরো কার্যক্রম চলছে বলে আমি মনে করি। কারণ আমরা সবাই জানি যে ধরনের প্রচারণা ওখান থেকে চালানো হচ্ছে তার 99% মিথ্যা। তাদেরকে বারে বারে এখানে এসে সত্য ঘটনা দেখে রিপোর্ট করার আমন্ত্রণ জানানোর পরেও আমি একটু জানতে চাচ্ছি, তারা সেই আমন্ত্রণ গ্রহণ করেননি। উত্তেজনাটা এখন যে অবস্থায় রয়েছে, তারা কয়েক দফায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গিয়ে বা পাকা সড়ক নির্মাণ করতে গিয়ে বিএসএফের বাধার মুখে স্থগিত করেছে, আবার দেখা যাচ্ছে তার পরদিন আবার তারা শুরু করেছে অতিরিক্ত জনবল নিয়ে, এবং ৩-৪ দিন ধরে এই ঘটনাগুলো ঘটছে, একটা পর্যায়ে এসে আবার থামিয়েছে। আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আন্তর্জাতিক আইন কতটা লঙ্ঘন করা হচ্ছে? আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে এখানে এরকম যে আইনটা যদি আমি বলি, ভারতের অভ্যন্তরে তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে আরও অনেক জায়গায়, সেখানে কোনো জায়গায় এরকম এই ধরনের ক্ল্যাশ হয়নি। এখানে কেন হচ্ছে? নিয়ম হচ্ছে, আন্তর্জাতিক আইন হচ্ছে যে জিরো লাইনের থেকে ভারতের দিকে 150 গজ এবং বাংলাদেশের দিকে 150 গজ, এই 300 গজ, এইটা একটা জায়গা থাকবে একদম খালি, যেখানে কোনো রকম স্থাপনা কোনো দেশই তৈরি করতে পারবে না। ইভেন কোনো সশস্ত্র অবস্থা কোনো ধরনের কোনো ব্যক্তি থাকতে পারবে এখানে, হ্যাঁ, এখানে থাকতে পারবে না। এই 300 গজ জায়গা একদম খালি থাকবে। এখানে ফসল ফলানো যায়, কিন্তু কোনো রকম ডিফেন্সিভ অ্যাক্টিভিটিস বা ডিফেন্সিভ স্থাপনা এই জায়গার মধ্যে বানানো যাবে না। ভারত এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যে রাস্তাটা তৈরি করছে, সাথে কাঁটাতারের বেড়া সহ,
সেটা ভারতীয় দিক থেকে ওই 150 গজের ভিতরে এটা করছে। বাংলাদেশ তাদেরকে কাঁটাতারের বেড়া বানাতে বাধা দিচ্ছে না, তাদেরকে ওই 150 গজ ভিতর এলাকা যেটা খালি থাকার কথা সেইখানে কাঁটাতারের বেড়া বা রাস্তা বানাতে বাধা দিচ্ছে। বাংলাদেশ খুব ন্যায্য জায়গায় আছে আন্তর্জাতিক আইনের, ভারতই বারে বারে অন্যায্যভাবে ওই 150 গজ খালি থাকার কথা যেখানে সেখানে এসে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে। বিরোধটা এখানে। সাকিব আলী, আপনার কি মনে হয় এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা? 5ই আগস্টের পরে আপনার মনে আছে যে বাংলাদেশের নানান সীমান্ত এলাকায় অনেক আমাদের হিন্দু ভাই বোনরা যে দাঁড়িয়ে গেলেন, মনে আছে যে ওনারা চলে যাবেন বা এখানে ওনাদের খুব সীমান্তে একটা কিন্তু ঝামেলা করার চেষ্টা করা হলো। তারপরে আমাদের এখানে অপবাদ দেওয়া হলো যে এখানে আমাদের হিন্দু ভাই বোনদেরকে মেরে ফেলা হচ্ছে, হিন্দু আমাদের বোনরা তারা শাখা সিঁদুর পড়তে পারে না, মানে অনেক কিছু কিন্তু হয়েছে। এখন দেখেন এই যে ওদের যে অপপ্রচার মিডিয়াতে চলেছে এই গত 3 মাস 4 মাস ধরে, সেটা কিন্তু একটু সীমিত হয়ে এসছে, একটু সীমিত হয়ে এসছে। এখন তারা এখন আপনি দেখতেছেন বর্ডারের মধ্যে করছে নতুন খেলা। আপনাকে আমি একটু ইয়ে করি ভাই, যে দেখেন এই একই সময় কিন্তু তারা এখন বোম্বে, দিল্লি, নানান জায়গায় বাংলাদেশি ধরা বলে একটা ব্যাপার শুরু করেছে ওখানকার সরকার, এবং তারা নানান ধরনের সেল বানিয়েছে। তারা সেই সময় বলতে চায় যে তারা বলতে চায় যে এখানে প্রচুর বাংলাদেশি আছে এবং তারা ধরছে, এবং সেই হিসেবে তারা এক এক জায়গায় 5 জন, এবং আমার মনে হয় দিল্লিতে বোধহয় মোটামুটি 100-র উপরে লোকজনকে তারা ধরেছে। আপনার কয়েকদিন আগে বোধহয় ঝাড়খণ্ড ইলেকশন হলো, সেখানে তারা একদম রীতিমতোভাবে অমিত শাহ যে বললেন যে ওখানে বাংলাদেশিরা ছেয়ে গেছে, ঠিক একই জিনিস তারা পশ্চিমবঙ্গে এই ধোঁয়াটা তোলে, এবং সেইখানে তারা বলতে চায় যে পশ্চিমবঙ্গে এখানে সব ছেয়ে যাচ্ছে, সুতরাং আমাদের বর্ডারকে গার্ড করতে হবে। এবং সেই হিসাবে আমি মনে করি যে এই জিনিসটা এখানে এখন চলছে, এবং একই সাথে এটা চলতেই থাকবে। আপনি আজকে বর্ডারের এইখানে, আগামীকাল বর্ডারের অন্য একটা জায়গায় হবে, আগামীকাল তার পরের দিন অন্য একটা কিছুতে হবে। তারা তো আমি জানি না, গতবার আমি আপনার যখন মানে অনুষ্ঠান করেছিলাম, পরে ওই অনুষ্ঠানের একটা ইউটিউব ইয়েতে, আমার তো নিজেটা দেখা দরকার নেই, কিন্তু নিচে মন্তব্য দেখছিলাম, তো ওখান থেকে আমাদের এক ভারতীয় ভাই উনি লিখছেন, আচ্ছা বিশেষজ্ঞরা তো অনেক কিছু বললো, জানুয়ারির 20 তারিখে দেখা যাবে। তা আমি প্রথম ধাক্কায় না আমার মাথায় কিছু, 20 তারিখটা কি, জানুয়ারি 20 তারিখ কেন, তারপরে বলল ও ট্রাম্পের আশা। তা আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ, এবং আপনি জানেন যে ট্রাম্পের আশা নিয়ে অলরেডি কিন্তু ওখানকার ইন্ডিয়ান আমেরিকান কমিউনিটি বিশালভাবে সম্পৃক্ত ছিল। সুতরাং ভারত, আমি মনে করি এই ধরনের আপনি যদি বলেন আমাদেরকে একটা অস্বস্তিতে সারাক্ষণই রাখতে চাইবে। এখন এটার কথা হচ্ছে যে আমরা প্রোঅ্যাক্টিভভাবে এটা হ্যান্ডেল করবো কি করব না, কিন্তু তারা চাইবে। তারা তো চাইবে। তাহলে আমরা প্রোঅ্যাক্টিভ, মানে আমাদের ইতিবাচক দিক দিয়ে আমরা কিভাবে এগিয়ে যাব? ইতিবাচক দিক তো দেখানো হচ্ছে, আমরা বাণিজ্য আমাদের অব্যাহত রয়েছে, আমরা শেখ হাসিনার বিষয়ে এখনও বাংলাদেশ সরকার নমনীয়তা, সব ধরনের ফর্মালিটির মধ্যে থেকেই নমনীয়তা প্রদর্শন করছে। যে ধরনের অপপ্রচার সংখ্যালঘু ইস্যুতে করা হলো, সেক্ষেত্রে আমাদের ল্যাকেজ থাকতে পারে যে প্রমাণের ক্ষেত্রে, কিন্তু বলা হয়েছে যে হ্যাঁ আপনারা আসুন, আপনারা দেখুন কী ধরনের নির্যাতন চলছে, আদৌ চলছে কিনা। তা এর চেয়ে আর কী নমনীয়তা? এখন যেটা আমাদের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এই সরকারের ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এবং বর্তমান যে উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, তারা সবাই তো বলছেন যে আমরা আর বুক দেখাবো না বা পিঠ দেখাবো, তো নিশ্চয়ই বাধ্য হয়ে বলছে। তাহলে ইতিবাচক সারাটা আমরা কত দূর দিব? না, ইতিবাচক বলতে আমি বুঝিয়েছি প্রোঅ্যাক্টিভ। বাংলাদেশে যদি কোনো সরকার দুর্বল হয়, তার যদি জনগণের উপরে যদি জনগণের জনপ্রিয়তা তার না থাকে, এবং সে যদি ভারত বিরোধী হয়, তাহলে তাকে ভারত কিন্তু পেয়ে বসবে। এটা কিন্তু আপনাকে একমত, নিঃসন্দেহে একমত। সুতরাং আমি মনে করি এই উপাদানটা এখানে চলছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতের ব্যাপারে আমি যেভাবে বুঝি, যে কোনো ইস্যুতেই এটাকে আপনাকে সামগ্রিকভাবে দেখতে হবে। আপনি যেমন ব্যবসা বাণিজ্য দেখবেন, আপনি যেরকম প্রতিরক্ষা ইস্যু দেখবেন, আপনার কিন্তু সেরকমভাবে ইন্টারন্যাশনাল রিলেশনস দেখা দরকার। আপনার এই যে কাহিনী, ভারতের যে কাহিনী বাংলাদেশের ব্যাপারে, সেটা আপনি কতটুকু
আন্তর্জাতিক মাধ্যমে আনতে পারছেন, সেটা আপনার প্রতিনিধিরা কতক্ষণ বলতে পারছে, আপনি কিভাবে রিসোর্স আপনার মোবিলাইজ করছেন, এগুলো দরকার আছে। তো ধরেন আজকে কিন্তু আমাদের এখানে সেমিনার কয়টা হচ্ছে ভারত আর বাংলাদেশের উপরে, এবং হাই প্রোফাইল লোকদেরকে কিভাবে এনে ওখানে চ্যালেঞ্জ করা হচ্ছে না কেন, অথবা এটা আমরা থার্ড কোনো জায়গায় করছি না কেন। আমি জাস্ট কথার কথা বলছি যে এই জিনিসগুলো কিন্তু আবার আমি একটা বলতে চাই যে এটা পলিসিগত খালি জিনিস নয়, এটা কিন্তু আপনার রাজনৈতিক সেই আমি মনে করি অ্যাকিউমেন্ট থাকতে হয়, যেটা দিয়ে আপনি ভারতকেও আপনার দিকে আনবেন। আমি আপনাকে একটা কথা বলি ভাই, ভারত নিজেকে খুব বড় মনে করে, তা করে তো, এটা তো আমার মনে হয় মানে আমাদের এই দক্ষিণ এশিয়ার যারা যারা আছি তারা সবাই এটা স্বীকার করবে। আচ্ছা, আমি এবার এই জিনিসটাকে একটু পার্সোনাল লেভেলে নিয়ে যাই, একটা ব্যক্তি পর্যায়ে নিয়ে যাই। আপনার 4 বন্ধুদের মধ্যে এক বন্ধু যদি নিজেকে খুব বড় মনে করে, তো তখন আপনি যদি মনস্তত্ত্ববিদকে জিজ্ঞাসা করেন যে ভাই উনি এরকম করছেন কেন, তো মনস্তত্ত্ববিদ আপনাকে কি বলবে? বলবে যে উনি আসলে নিজেকে ঘৃণা করেন, মানে ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে ভুগছেন। হ্যাঁ, অথবা এরকম, এবং ভারতের এটাই হচ্ছে সুপিরিয়র কমপ্লেক্সিটি, কোনটা বলুন, নাকি দুটোই বলবো? ইনফিরিয়রিটি কমপ্লেক্স। ভারত এত বড় বড় করছে, তার ভিতরে নিজের প্রতি একটা সেলফ লোদিং আছে। এই সেলফ লোদিং থেকেই আরএসএস এর জন্ম। এই সেলফ লোদিং মানে তারা কিন্তু যুদ্ধ মধ্যে হতে যাচ্ছে আমাদের সাথে, বা প্রত্যেকটা দেশের সাথে তারা করছে এইটা। সুতরাং আমাদের যেটা দরকার আমি মনে করি একটা ফাইনাল লেভেল যে তাদের ইনসিকিউরিটিসটা রিমুভ করা। এখন তারা বলতে শুরু করেছে যে বাংলাদেশ নাকি তাদের জন্য নিরাপত্তা হুমকি। আমি এখনো বুঝতেই পারছি না যে কিভাবে নিরাপত্তা হুমকি। আমরা কয়টা মেশিন গান ওখানে সাপ্লাই দিয়েছি, আমাদের এখান থেকে কয়জন বিচ্ছিন্নতাবাদী ট্রেনিং, কিছুই তো হয়নি। তারপরেই তারা বলা শুরু করেছে আমরা নিরাপত্তা হুমকি। মানে অর্থাৎ আমি আপনাকে বোঝাতে যাচ্ছি তাদের হুমকিটা তাদের মনে। মানে এই হুমকিটা আমরা স্থানীয় পর্যায়ে দেখলাম। আমি একটু মিয়া মকসুদুজ্জামান আপনার কাছে আসবো, তার আগে সাকিব আলী, আপনি কি বলতে চাচ্ছেন প্রোঅ্যাক্টিভ বলতে মানে আমাদের পররাষ্ট্রনীতিটা মানে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর বিষয়টা আপনি বলছেন? ইতিবাচক বলতে এটাই আর কি, ওই দিক থেকে ইতিবাচক নয়, আমি বুঝতে পারছি। মিয়া মকসুদুজ্জামান উস্কানির কথা বলছিলেন সাকিব আলী সাহেব, বা হুমকি। কারণ এই ধরনের হুমকি আমরা বেসামরিক পর্যায় থেকেও দেখলাম গত 2-3 দিন। ওই পারে মানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের উপাশে, আবার নওগাঁ সীমান্তের উপাশে ওইখানকার স্থানীয় জনতা রামদা সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র সহ মানে অস্ত্র উঁচিয়ে ধরছিল। আমাদের এই পাশে যখন আমাদের জনতা বা কৃষক থেকে শুরু করে আরও অনেকে একটু সাহসী ভূমিকা তারা দেখাচ্ছিলেন দেশপ্রেমের জায়গা থেকে, ওপার থেকে তারা রামদা সহ আরও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উঁচু করে এক ধরনের হুমকি দিচ্ছিল। মানে রাষ্ট্রীয় পর্যায় থেকে এক ধরনের হুমকি, বিএসএফের মতন আধা সামরিক বা সামরিক বাহিনীর জায়গা থেকে হুমকি, বেসামরিক জায়গা থেকেও এখন হুমকিটা প্রচ্ছন্নভাবে আসছে। যদিও আমরা মনে করি ভারতের বেসামরিক মানুষ বা সাধারণ মানুষ বা আমাদের সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যন্ত আমার ধারণা এক ধরনের হৃদ্যতা আছে, কিন্তু সেটি আস্তে আস্তে এই পর্যায়ে চলে যাচ্ছে। আপনি যদি একটু সময় দেন আমাকে, আমি সময় নিয়ে আমার বর্ডারের অভিজ্ঞতা এবং আজকের অভিজ্ঞতা, এটা কতগুলি কন্ট্রাস্টিং এক্সাম্পল দিতে পারি। আজকে আপনি দেখছেন উভয় দেশের জনগণ, সাধারণ জনগণ কাস্তে কুড়াল কোদাল হাতে একে অপরের মুখোমুখি হচ্ছে। এই মুখোমুখি আমাদের করল কে? ভারত রাষ্ট্র। ভারত রাষ্ট্র দুই দেশের জনগণকে মুখোমুখি করেছে। আমি যখন সেক্টর কমান্ডার ছিলাম সিলেটে, তখন আমি ঠিক এর উল্টাটা দেখেছি। সিলেটে সুনামগঞ্জের দিকে ভারতের ভিতরে একটা মাজার আছে, সেই মাজারের ওরসের সময় বিএসএফ এবং বিডিআর একসাথে হয়ে, প্রতি বছরই এটা হয়, বর্ডার ওপেন করে দেয় সকাল থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত। বাঙালিরা ভিতরে যায়, বাংলাদেশিরা, ওখানে তারা মাজার থেকে ঘুরে আবার চলে আসে। ওই পাড়ে বিরাট মেলা বসে, হিন্দুরা সেই মেলায় কেনাকাটা হয়, উৎসব হয়। আরও একটা ঘটনা হয়েছে জকিগঞ্জে সিলেটে, যে ইন্ডিয়ান একটা হিন্দু মেয়ে বাংলাদেশে একজন ছেলের সাথে তার বিয়ে হয়ে গেছে, প্রেমের বিয়ে। এখন এই মেয়ে এই পাড়ে চলে আসছে পালিয়ে, তারপর আর তার বাবা মাকে দেখতে পারে না। ইতিমধ্যে একটা বাচ্চা হয়েছে ওদের, এখন ওরা ওটা দেখতে চায়। আমি নিজে বিএসএফ এর সাথে কথা বলে ফ্ল্যাগ মিটিংয়ের একটা অজুহাত সৃষ্টি করে ফ্ল্যাগ মিটিং বসিয়ে সেখানে শামিয়ানা লাগিয়ে আমরা মেয়ে পক্ষ বরপক্ষ হয়ে তাদেরকে একসাথে করেছি। এবং প্রতি 3-4 মাস পরে পরে এটা আমি করতাম ওই ফ্যামিলিটার জন্য। এরকম
আমি যশোরে নদীর পাড়ে দেখেছি মাছ ধরে জাল শুকাতে দিচ্ছে বাংলাদেশের এই সাইডে, কিন্তু তাদের আমি জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, ওই পাড়ে দেখায় ভারতে। আমি জিজ্ঞেস করলাম তোমরা যে এই পাড়ে চলে আসছো বাংলাদেশের মধ্যে, এটা কিভাবে আসলা? বলে স্যার আমরা তো রোজ আসি, এখানে তো আমরা আত্মীয়র মতো থাকি। আচ্ছা, একটা বাড়ির উঠান বাংলাদেশে, রান্নাঘর ভারতে। মনে রাখবেন আমরা এই দেশটা একসময় একসাথে ছিলাম, একই সমাজ, একই সংস্কৃতি, আত্মীয়তা সবই আছে। একটা লাইন টেনে আমরা দুইটা দেশ ভাগ করেছি, আপনি কি মানুষ ভাগ করতে পারেন? সেটাই। দুই ভাইতে যখন গন্ডগোল হয় উঠান ভাগ হয়, এই ভাই দুই ভাইয়ের বাচ্চা কাচ্চা কি ওই উঠানে একসাথে খেলা বন্ধ করতে পারেন? কাজেই আমরা যদি মনে করি একবারে নিশ্চিদ্র একটা বর্ডার হবে পশ্চিমবঙ্গের সাথে আমাদের, সেটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার। এটা আপনি যতই কল্পনা করুক, দুই রাষ্ট্র যতই যদি সেরকম একটা অ্যাটিচিউডে চলে যায়, প্র্যাকটিক্যালি এটা হবে না। এটা এই পোরাসনেস, এই বর্ডারের, আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের সাথে বর্ডার বিশেষ করে, এটা পোরাস থাকবে সবসময়। শুধু আপনি এইটা খেয়াল রাখবেন যে ওখান দিয়ে কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ড না হয়, অনিয়মিত কোনো কর্মকাণ্ড না হয়, কিন্তু মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সেটা থাকবে। আজকে আমরা যে উস্কানির মুখে পড়েছি, এটা আপনি খুব খেয়াল করে দেখেন, এটার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নেই, এটা আছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের কেন্দ্রীয় সরকার চাচ্ছে এই বর্ডারটা এখন একটু উন্মুক্ত থাকুক, একটু অস্থির থাকুক, এবং ওই বিজেপিরই যে ওই এলাকার শাখা, আপনি খোঁজ নিয়ে দেখবেন তারা ওই জনগণকে ওখানে হাজির করেছে। শুভেন্দু অধিকারী কিন্তু সীমান্ত বন্ধ করে চাইলেন, মালামাল পাঠানো বন্ধ করে চাইলেন। শুভেন্দু অধিকারী যদি এইটা ওখানে করেন, তখন মশিউজ্জামানেরও শখ হতে পারে যে আমারও জনগণ নিয়ে আমি ওখানে যাই। তো এটা একটা চেইন রিয়াকশনের মতো চলবে যদি যারা আমাদের লিডার উভয় দেশে, তারা যদি এই জিনিসগুলি শান্ত না রাখতে পারেন বা শান্ত না রাখতে চান, তাহলে এটা যেমন ঘটানো যায়, আবার এটার উল্টা চিত্রগুলি আমি দেখেছি। আমি অনেক বর্ডারে অনেক রকম আত্মীয়তা দেখেছি, বিএসএফ বিডিআর মধ্যেও এটা হতে পারে, এটা অসম্ভব না। সেই রকম একটা শান্ত পরিবেশ এখানে প্রিভেইল করা, তার মানে এই না যে ভারত আমাদের অংশ হয়ে যাবে বা আমরা ভারতের অংশ হয়ে যাব। আমরা খুব ভালোভাবে থাকতে পারি যদি আমরা চাই। আমি একটু জানতে চাচ্ছিলাম, এই মুহূর্তে ভারত চাচ্ছে না আমরা ভালোভাবে থাকি। দুই সীমান্ত, মানে দুই রাষ্ট্রের সীমান্ত এলাকায় কোনো ধরনের সংঘর্ষে কি আপনি জড়িত ছিলেন বা নেতৃত্ব দিয়েছেন? বর্ডার চাকরি করতে গেলে তো এটা করতে হয়। আমি যখন সিলেটের সেক্টর কমান্ডার ছিলাম, তখন তামাবিল এলাকায় এরকম একটা ঘটনা ঘটেছিল। আপনারা হয়তো শুনেছেন, আমাদের পদুয়া বিওপি, এই পদুয়া বিওপির উল্টো দিকে ভারতের পাহাড়ের উপরে যে বিওপিটা আছে, ওটা প্রতাপপুর বিওপি। পদুয়া বিওপিটা একসময় অ্যাকচুয়ালি বাংলাদেশেরই ছিল, প্রথম থেকে, পূর্ব পাকিস্তানের সময় থেকে। কিন্তু লিবারেশন ওয়ারের সময় এটা যে কোনোভাবে হোক হাত বদল হয়ে ভারতীয়রা ওখানে একটা বিওপি করে ফেলে ট্রেনিং ক্যাম্প হিসেবে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্প হিসেবে। তো সেটা পরে তাদের কাছেই রয়ে যায়। আমি যখন ওখানে সেক্টর কমান্ডার ছিলাম, এই জিনিসটা তখন চোখে পড়ে এবং আমরা বিডিআর থেকে এটা উদ্ধারের চেষ্টা নিই। সেই সময় একটা ঘটনায় ওখানে 4 দিন গোলাগুলি হয়েছিল। আমি ওখানে সেক্টর কমান্ডার ছিলাম তখন। আপনাদের নিশ্চয়ই আপনারা চিনবেন নাম বললে, প্রেসিডেন্টের মিলিটারি সেক্রেটারি ছিলেন জেনারেল এহতেশাম। জেনারেল এহতেশাম তখন আমার আন্ডারে ওইখানে একটা রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ছিল। সেইখানে তখন 4 দিন গোলাগুলি হয়েছিল এই ক্যাম্পটা নিয়ে। এবং কুড়িগ্রামের ওই সেই না না না, কুড়িগ্রামের ওটা রৌমারি, এটা সিলেটের তামাবিলের একটু পশ্চিম দিকে। যাই হোক, ওখানে বিএসএফ এর তখন বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল। আমরা ওই পদুয়া ক্যাম্পটা তখন আমাদের দখলে নিতে পেরেছিলাম, এটা আমরা ইনভলভ ছিলাম। তো আমি একটু জানতে চাচ্ছি ওই অভিজ্ঞতাটা, যে তারা কতটা অ্যাগ্রেসিভ থাকে এবং আমরা কতটা সহনশীলতা পরিচয় দিই, অথবা আমরা কতটা সাহসের সঙ্গে মোকাবেলা করি। বিএসএফ কে কখনোই আমি সেইভাবে এতটা অ্যাগ্রেসিভ দেখিনি যতটা একজন সেনাবাহিনীর কেউ হতে পারে। আমাদের বিডিআর যেটা ছিল, এখনো বিজিবি আছে, এটা কিন্তু সেনাবাহিনীর আদলে প্রশিক্ষণ হয়। তাদের অস্ত্রশস্ত্র সেনাবাহিনীর আদলে, এবং তাদের সব কমান্ডার অনেক আগের থেকেই সেনাবাহিনীর কমান্ডার। তাদের বিডিআর এর বা এখনকার বিজেপির কোনো নিজস্ব অফিসার নেই, সেনাবাহিনীর অফিসাররা তাদের কমান্ড করেন। কাজেই এই বাহিনীটার মধ্যে সেনাবাহিনীর একটা ভালো প্রভাব আছে
সেই জন্য এদের প্রশিক্ষণ বা মনোবল ওরকম উঁচু। বিএসএফ অন দ্য কন্ট্রারি, বিএসএফ আসে পুলিশের মতো একটা বাহিনী। আচ্ছা, শুধু বর্ডারে তাদের পোস্টিং হয়, তাদের বর্ডারের বাইরে পোস্টিং হয় না, এইটুকুই ডিফারেন্স। তাদের পদবিও পুলিশের, এবং খুব একটা সাহসী না। আর আরেকটা কারণ তাদের সাহসী না হবার সম্ভবত ওখানে যারা বাংলা স্পিকিং না তারাই অধিকাংশ আসেন, এবং তারা একজন হরিয়ানা, একজন পাঞ্জাব, একজন ইউপি, এই সমস্ত জায়গার লোক বাংলাদেশের বা পশ্চিম বাংলার মতো একটা এলাকায় এসে তিনি জীবন দিবেন কেন, হয়তো তাদের মনে এরকম একটা প্রশ্ন থাকে। আর এদিকে আমাদের বিজেপি বা এখনকার বিজেপি বা আগের বিডিআর যারা, তারা তো বাংলাদেশের সবাই, তার গ্রামের বাড়ির কথা তো সে মনে করে না, সে চুয়াডাঙ্গার লোক। আমরা যেভাবে অ্যাডাল্ট হচ্ছি, আমাদের মানে বাংলাদেশি অসংখ্য মানুষ, আপনার সঙ্গে যখন কথা বলছি কয়েক ঘন্টা আগেই আমরা জানতে পারলাম যে চাঁপাইনবাবগঞ্জে একজন বাংলাদেশি গুলিতে বিদ্ধ হয়েছেন, আর নিহত হওয়ার ঘটনা তো প্রতিনিয়তই আমরা দেখছি। তারা যদি অ্যাগ্রেসিভ নাই হয়, এই ঘটনাগুলো কেন ঘটাচ্ছে? গুলি করতে অ্যাগ্রেসিভ হওয়া লাগে না, গুলি বরং করে যার সাহস কম। সে গুলি করার প্রয়োজন না থাকলেও গুলিটা করে, গুলির আওয়াজটা শুনে সে নিজেকে সাহসী করার চেষ্টা করে। যার সাহস বেশি সে গুলি কখন হবে সেই পর্যন্ত অপেক্ষা করতে জানে। এখন এটা বলি, এই যে বর্ডারে মৃত্যুর ব্যাপারে আপনাদের আমি বলি যে আমরা 15 বছর স্বৈরাচারী শেখ হাসিনার যে শাসন দেখেছি, সেই সময় বিএসএফ অকাতরে বাঙালি মেরেছে, বাংলাদেশের ফরেন মিনিস্টার থেকে কোনো একটাও প্রতিবাদ করা হয়নি। বরং ডিজিবিডিআর সেই আমলের বলেছেন যে আমাদের লোক ওখানে চোরাচালান করতে গেলে তো গুলিই করবে। আমাদের মন্ত্রীরাও এরকমের কথা বলেছেন। কাজেই বিএসএফ এর এই গত 15 বছরে আমরা তাদের এই মারমুখী অ্যাটিচিউডটা সাপোর্ট করেছি রাষ্ট্রীয়ভাবে, তাতে তাদের একটু সাহস বেড়েছে। এখন যে প্রতিবাদ করছে বিজেপি, ওই সেম বিজেপি কিন্তু পরিবর্তন হয়নি, খেয়াল করেন। শেখ হাসিনার সময়ের বিজেপি এখন রুখে দাঁড়াচ্ছে। এই রুখে দাঁড়ানোটা যখন আরো প্রকট হবে এবং বিজেপি তাদের ওই শেল থেকে বের হয়ে আরো অগ্রগামী হবে, তখন বিএসএফ থামবে। আমি সিলেটে একটু জাস্ট বলে শেষ করি। আমার ওখানে একটা আইন ছিল যে একজন বাঙালি মারলে 4 জন বিএসএফ না মারা পর্যন্ত আমরা থামবো না। তাই নাকি? জি, আমরা ওটা জেনারেল ফজলুর রহমান ছিলেন তখন ডিজিবিডিআর, আমি সেক্টর কমান্ডার থাকাকালীন, আমি সেক্টর কমান্ডার থাকাকালীন পদুয়ার যে ঘটনাটা বললাম, ওখানে 4 জনই মেরে থেমেছিলাম। আমি কথাটা এখানে বলতে চাইনি, কিন্তু আপনার এই প্রশ্নের উত্তরে এটা না বলে পারলাম না। আমি তারপরে আরো 1 বছর ওখানে ছিলাম, আর একজনও বাংলাদেশি মারা যায়নি। আমি একটু জনাব সাকিব আলী, আপনার এই বিষয়ে একটা প্রতিক্রিয়া জানতে চাচ্ছি যে এটা বাস্তবতা 15-16 বছরে আমরা যে কাপুরুষত্বের পরিচয় দিয়েছি তা তো অ্যাগ্রেসিভ হবে, যেটি মিয়া মসুজ্জামান বলছিলেন। কিন্তু গত 6 মাস বা 5.5 মাসে আমাদের পক্ষ থেকে যে প্রত্যুত্তর, সেটা তো আমরা পিঠি দেখাচ্ছি বা সে ধরনের মানে একটু রুখে দাঁড়ানোর চেষ্টা করছি, তারপরেও তারা থামছে না। যেটি মিয়া মসুজ্জামান বলছেন যে আরও এই ধরনের প্রতিক্রিয়া যখন আমাদের পক্ষ থেকে একের পর এক ঘটতে থাকবে, তখন তারা সোজা হবে বা আমাদেরকে কাউন্ট করবে। এর বাইরে কি আপনি আর কোনো কিছু ভাবেন কিনা? না, এটা তো আমার একটা প্রিয় কথা আছে যে গেম থিওরি দিয়া আপনাকে 4টা জিনিস হইতে হবে। ইউ হ্যাভ টু বি গুড, ইউ হ্যাভ টু বি ফরগিভিং, you have to be provocable, and you have to be clear. এটা হচ্ছে 4টা জিনিস। সো আমরা গুড এতদিন ছিলাম, আমরা ফরগিভিংও ছিলাম, কিন্তু আপনাকে প্রভোকেবল হতে হবে। এই যে জামান ভাই যে এখন যে বললেন যে একজনকে যদি মারো, উনি একটা 1:4 এর কথা বলেছেন, হাউ ফার দ্যাট ইজ আমরা ফলো করবো সেটা আমি জানি না। কথা হচ্ছে যে আমাদের কিন্তু এনগেজমেন্টের কিছু রুলস থাকবেই সেই সময়। ওখানে এনগেজমেন্টের রুলসগুলো যাতে আমাদের দেশের সার্বভৌমত্বের সাথে যথাযথ হয়, যেটা 15 বছর ছিল না, সেটা যাতে এখন হয়, সেটা আমরা করতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে বিএসএফ এর যারা আছে তাদের মধ্যে অনেকেই কিন্তু নানান ধরনের চোরা কারবারির থেকে পয়সা পায় বলে আমরা জানি, আমরা রিপোর্ট শুনেছি। সুতরাং গরু আসে সেই রাজস্থান কোন শত শত মাইল থেকে এখানে এসে তারপরে আটকানোর নামে তারা মানুষ হত্যা করে বাংলাদেশের মানুষ, ওগুলোকে আটকান। আমার কথা হচ্ছে হিট দেম ওয়ার ইট হার্টস।
এই চোরা কারবারিগুলো যদি 10 দিনের জন্য বা 15 দিনের জন্য আটকে দেওয়া যায়, 15 দিনের জন্য যদি আটকে দেওয়া যায়, সাথে সাথে দেখবেন যে ওরা কিন্তু নরম হয়ে গেছে, বিকজ দে আর নট গেটিং এনি মানি ইন দেয়ার পকেট। ব্যাপারটা আমি, হ্যাঁ। আর তৃতীয় কথা হচ্ছে যে এটা তো আমি বলছি যে সীমান্তের বিষয়টা। আর তৃতীয় ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমরা এটার যদি কথার কথা যদি ওরা হয় যে আপনারা করতে থাকবেন, তো আমরা আলটিমেটলি আপনাদের থেকে তুলা কিনবো না। আই এম সরি, হ্যাঁ, আমি অন্য জায়গা থেকে কিনবো, আমি উজবেকিস্তান থেকে, আগে যেরকম হতো। আমি যেটা বলতে মানে আমি জানি না কোথা থেকে করবে, বাট আমার বিষয়টা হলো আমরা নির্ভরশীলতা কমাবো। সুতরাং আমি যেটা ওনাকে বলতে চাই যে, আপনাকে বলতে চাই যে সীমান্তের ব্যাপারে আমাদের কিন্তু একটা ক্লিয়ার পলিসি দেওয়া উচিত, যে আপনারা কেন এখানে এখনো লিথাল ফোর্স ইউজ করছেন। নন লিথাল ওয়েপন নিয়ে অনেকবার কথা হয়েছে না, যে নন লিথাল ওয়েপন ইউজ করবে, লিথাল ওয়েপন ইউজ করবে না, অসংখ্যবার প্রতিশ্রুতি দিয়েছে, হ্যাঁ, কিন্তু করে না। সুতরাং তাদেরকে তো একটা প্রাইস পে করতে হবে এটার জন্য। সেই প্রাইসটা কি হবে, এটা তো সরকারকে বের করতে হবে। এটার জন্যই তো সরকার আছে, এমন ভাবে তার কাছে ইন্টেলিজেন্স আছে তার কাছে, যে কোথায় তাকে হিট করবে। আমি তো আপনাকে একটা জেনারেল কথা বললাম, হ্যাঁ, যে এগুলো করা দরকার, তবে তাদেরকে একটা প্রাইস পে করা উচিত, না হলে এটা আমি মনে করি যাবে না। আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আমাদের দেশের এই সীমান্তে ভারতের একটা আপাত দৃষ্টিতে মনে হয় ভারত সরকারের কোনো একটা অংশের একটা ডিজাইন আছে। কেন বলছি, আপনি বিডিআরের কথাটা তো আমরা ভুলতে পারি না, যেটা হয়েছে সেখানে অনেকেই ভারতের কোনো সংস্থার বা কোনো উপাদানের সম্পৃক্ততার কথা বলেছেন, সেটা প্রমাণের ব্যাপার, তবে এটা বলা হয়েছে এবং এটা অনেকেই বিশ্বাস করে যে এর মধ্যে আছে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে আপনার এই সীমান্তের চারিদিকে যেই ধরনের মাদক, এবং আপনি জানেন যে মাদকের কিন্তু একটা জাতীয় প্রতিরক্ষা পয়েন্ট অফ ভিউ আছে, যে আমি যদি একটা দেশকে যদি আমি মানে একেবারে অবনত করতে চাই, আমি ওখানে মাদক ঢুকাই দিই, সো এটাকে আর একটু ইউজ করি, সো ওগুলোও আছে কিন্তু। সুতরাং আমি আপনাকে বলবো যে এই ডিজাইনটাও আমাদেরকে মনে রাখতে হবে, এবং সেই হিসাবে আমাদের সীমান্ত রক্ষার আমি কিন্তু আসলে একটা সামগ্রিক আমাদের যে একটা পরিকল্পনা বা কৌশল আছে আমি কখনো শুনি নাই। মানে আমি যেটা বলতে চাই, ধরেন আপনার যে প্রান্তিক আমাদের সীমান্ত এলাকা, আমার এলাকার মানুষগুলো কেন ওই গরুটা আনার জন্য ওইদিকে যায়, কথার কথা, কারণ তার এদিকে তো কোনো কর্মসংস্থান নাই, আপনি তাদেরকে করে রেখেছেন ওইদিকে তাকিয়ে থাকার জন্য। সেটাও ব্যাপার একটা, কিন্তু যদি যতক্ষণ না করবেন, যতক্ষণ না করবেন ততক্ষণ কিন্তু একটা হুমকি থেকে যায়। সো আমি বলবো যে আমরা আসলে, ওরা প্রান্তিক মানুষ, আমরা কেন্দ্রে থেকে আসলে ওদের ব্যাপারে আমাদের কোনো কেয়ার নাই, আমরা ওগুলো কেয়ারও করি না, আর সেই জন্য আমরা ওদেরকে সেই কর্মসংস্থান তৈরি করিনি, এবং এটা হতেই থাকছে। এই জন্য আমরা আলোচনায় ফিরব, প্রশ্ন থাকবে সাকিব আলী আপনার কাছেই, যেটি মিয়া মশিউজ্জামান বলছিলেন যে হিন্দু ভোট টানার জন্য ভারতের পশ্চিমবঙ্গ স্থানীয় সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় তারও একটা হিসাব নিকাশ থাকতে পারে, বিশেষ করে বিজেপি হিন্দু ভোট টানার জন্য এই কাজগুলো করছে। এর সাথে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো হিসাব নিকাশ তো আছে নিশ্চয়ই, সেটি এখন কোন অবস্থায় রয়েছে, বা এই উস্কানির সঙ্গে এই হিসাবটা কতখানি জড়িত, সেটা একটু জানতে চাইবো। বিরতির পরে, ছোট্ট একটা বিরতি পরে ফিরছি খুব শীঘ্রই। দর্শক, আবার আমন্ত্রণ। 21 রাতে আলোচনা করছি ভারত বাংলাদেশ সীমান্তে যে উত্তেজনা চলছে সেই বিষয়ে ভারতের উদ্দেশ্যটা কি। আলোচনায় রয়েছেন আজকে সাবেক কূটনীতিক সাকিব আলী, রয়েছেন বিডিআরের খুলনা, সিলেট এবং খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার, সাবেক কমান্ডার কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান। আমি মশিউজ্জামান আপনার কাছে আসবো, তার আগে যে প্রশ্নটি ছিল সাকিব আলী আপনার কাছে, শেখ হাসিনা ইস্যুটা এখানে নতুন করে কাজ করছে কিনা? দেখেন, একটা কথা আছে যে হাতুড়ির কাছে সব সমস্যাই পেরেক, মানে যেটার উপর সে বাড়ি লাগাতে পারে। আমি তো আবার ভারতের প্রোগ্রাম দেখি, হ্যাঁ, ভারতের কথা শুনি, ভারতের ওনারা কি বলেন, তো শুনতে ভালো লাগে। মৈঘোষ মতন জোকারদের কথা ওনারটা না শুনলে আমি অন্যদের শুনতে চাই, কারণ আমি ওনাদের কথা, এবং বিশেষ করে যারা যত দক্ষিণপন্থী তাদেরটাই শুনি অনেকটা। আমি দেখলাম যে বিজেপি কিন্তু প্রথম থেকেই বাংলাদেশ অনুপ্রবেশকারীরা কিন্তু তার একটা ইস্যু ছিল,
এটা কিন্তু তার একটা লম্বা, আপনার সেই 92 সাল বলেন, ওই যে বাবরি মসজিদে যখন ওই সময় থেকেই কিন্তু তাদের এটা ছিল, হয়তো তার আগে থেকেই। সুতরাং এটা তাদের একটা পুরনো একটা ট্রোপ বলে ইংরেজিতে, মানে এটা একটা তারা চালিয়ে যায়। আপনি জানেন যে তার কারণে তারা কি সিএএ এবং আরেকটা কি যেন করেছিল, আমার এই মুহূর্তে নাম মনে আসছে নাকি, এনআরসি করেছিল, রাইট? সিএও আছে, হ্যাঁ, দুটো করলো, রাইট? তারা তো ধরে নিয়ে যে ইয়ে করে ফেলবে, মানে আপনার কনসেন্ট্রেশন ক্যাম্প বানানোর চিন্তা করছিল, আপনার যদি অবৈধভাবে ওখানে যারা রয়েছে তাদেরকে নিয়ে। জি, তো যে বিশাল তাদের কর্মযজ্ঞ তারা চেষ্টা করছিল, যেভাবে বাংলাদেশি ইস্যুটাকে তারা সবসময় এক্সপ্লয়েট করতে চায়। এখানে যখন শেখ হাসিনা 15 বছর ধরে একটা করদ রাজ্যের মতো করে নিজের সবকিছু দিয়ে দিয়েছেন, নিজের মুখেই বলেছেন যে ভারতকে যা দিয়েছি এন্ড অল দ্যাট উই নো, কিছুটা, তখনও কিন্তু অমিত শাহ বাংলাদেশিদেরকে নানানভাবে গালি দিয়ে যাচ্ছে দিল্লিতে বসে, আপনার মনে আছে? 2018-19 কথা। হ্যাঁ, অর্থাৎ তাদের কিন্তু ডোমেস্টিক পলিটিক্সে, অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশিদেরকে গালি দেওয়া বিজেপির একটা লম্বা এটা রাজনৈতিক কৌশল, এটা টুল, একটা হাতিয়ার। এখন শেখ হাসিনা চলে গেছে, যাকে উনারা আবার ওইদিকে তো ইয়ে যেটা করে, আমাদের মোদি সাহেবের একটা সমস্যাটা, আমাদের বড় বড় যারা ডিক্টেটর হয় তাদের একটা সমস্যা থাকে, ওনারা করেন কি সাবস্টেন্টিভ কাজের থেকে ওনাদের শোগুলা বেশি হয়। সো আমি এই ব্যাপারে এই রিপাবলিকান ডেতে একটা কি হচ্ছে জানেন, সরি এটা আসতেছি পরে, কিন্তু এইখানের সাথে এটা খুব ইন্টারেস্টিং। সো উনারা কি করলেন যে উনারা বিশ্বগুরু বলেছেন, তারপরে বিশ্বমিত্র বলছেন, আর এখন হাসিনা পড়ে গেছে শেষমেশ। এই যে অপমান, সেই অপমানে আগেই তো বাংলাদেশিরা তাদের তার সাথে তারা জঙ্গি বলতো, অনুপ্রবেশকারী বলতো। এখন কি জিনিসটা খুব সহজ না তাদের এটা করা? এটা কি খুব স্বাভাবিক না যে বাংলাদেশিদেরকে করবে? এবং তার এতদিন ধরে যেই বাংলাদেশিদেরকে নিয়ে বিষিয়েছে এবং এটা করে যেই হিন্দু ভোটটা পেয়েছে, তার থেকে আরো 2% যোগ হোক, তাহলে তো তাদের জন্য আরো ভালো। এই যে আমি একটা শোয়ের কথা বলতেছিলাম, ওনাদের তো রিপাবলিক ডে আসতেছে বোধহয় 23 কি জানুয়ারি না কবে বোধহয়। এইবার রিপাবলিক ডেতে তারা দাওয়াত দিয়েছে ইন্দোনেশিয়া প্রেসিডেন্টকে অ্যাজ দ্য মেইন গেস্ট। এখন মেইন গেস্ট শুনলাম যে তিনি নাকি বলেছেন যে তিনি ওখান থেকেই, মানে ইন্ডিয়ার থেকে উনি পাকিস্তানে ফ্লাই করবেন। তাতে ইন্ডিয়া মরে যাচ্ছে। ইন্ডিয়া বলছে যে আয় হায়, আমাদের তো তাহলে শেষ হয়ে যাবে, কারণ ইন্ডিয়ার থেকে আপনি পাকিস্তানে যেতে পারবেন না। এটা হচ্ছে ইন্ডিয়ার মেইন শর্ত। কেন? কারণ ইন্ডিয়া পাকিস্তান আপনি একসাথে করবেন না, ইন্ডিয়া আলাদা, ইন্ডিয়া অ্যাট অ্যানাদার লেভেল। সেই জন্য এমনকি MBS যুবরাজ সৌদি আরবে, তিনি যখন আসেন, তিনি যখন ইন্ডিয়ায় আসেন, তারপরে উনিকে দুবাই হয়ে তারপরে উনি পাকিস্তানে গেছেন, বুঝছেন? এই হলো অবস্থা। দেখানোটা খুব বড় জিনিস, তাদের অপমান হয়েছে। আমরা শেখ হাসিনা ইস্যুটা এর সাথে কিভাবে রিলেট করি? হাসিনা যে পড়ে গেছে সেটা তাদের চরম যে অপমান হয়েছে, তাদের যে একটা ব্যর্থতা, ওগুলো হয়েছে। তারা তো চেষ্টা করছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে, একটা অস্থিরতা সবসময় জিয়ে রাখতে। আমরা কি তাহলে এই সীমান্ত উত্তেজনা যেটা সৃষ্টি হয়েছে এর সঙ্গেও এই বিষয়টি কাজ করছে এমনটা ধরে নেব? মানে এগুলো কি আপনি মনে করেন এগুলো এত তাড়াতাড়ি কনভার্জ করবে? আমি আপনারই বোধহয় একটা অনুষ্ঠান দেখছিলাম, বলছিলেন আপনি 19 বা 20 তারিখে বোধহয় তারা কি ভার্চুয়াল শো করছে না কি করছে, শেখ হাসিনা করছে। তাহলে শেখ হাসিনাকে কি এটা ওরা অনুমতি দিয়েছে না? খুব স্বাভাবিক, অনুমতি ছাড়া তো এটা করতে পারে না। এর আগে তো যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে তিনি ভার্চুয়ালি জয়েন করেছেন, কিন্তু ভারতে হয়নি। না, ভারতে বসেই করেছেন। ভারতে বসে করেছে, কিন্তু ভারতে যে আওয়ামী লীগেরা আছে তাদের সাথে হয়নি। এইবার কি ভারতে যারা আওয়ামী লীগের আছে এটা না, এটা বাংলাদেশ বা ভারত যারা যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা জেলের বাইরে আছেন, এখন মুক্ত অবস্থায় পলাতক হয়ে আছেন, তাদের সঙ্গে উনি একটা ভার্চুয়ালি বৈঠক করবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, এটাই শোনা যাচ্ছে বিবিসি রিপোর্টে। এটাও আমি যেটা বলতে চাচ্ছি, এগুলো প্রত্যেকটাই একটা একটার সাথে সম্পর্কযুক্ত। এক একটা ফ্রন্ট আছে, ওই ফ্রন্টে ওইটা চলুক, আর এই ফ্রন্টে এটা চলুক। আপনার অপপ্রচার আমাদের হিন্দু নিয়ে আমাদের উপরে চলুক। ওরা নতুন কংগ্রেসে, US কংগ্রেসে দেখেন আমাদের বিরুদ্ধে কোনো কিছু তোলে কিনা, আপনি দেখেন ট্রাম্প আসলে তার উপরে কিছু কথা বলার চেষ্টা করে কিনা, সবই চলবে। মিয়া মুর্শিদুজ্জামান, আমি একটু সীমান্তে তাদের যে এক ধরনের বুড়ো আঙুল দেখিয়ে তাদের নানান ধরনের অ্যাক্টিভিটিস, যেমন হাই রেজুলেশন লাইট ইউজ করছে,
সিসিটিভি বসাচ্ছে বিভিন্ন জায়গায় যত্রতত্র, এইগুলোর কি কোনো আইনগত ভিত্তি আছে? তাদের এলাকার ভিতরে ওই জিরো লাইন থেকে 150 গজ বাদ সেটা দিয়ে আসলে আপত্তি নেই, কিন্তু তারা- যেমন কোনো স্থাপনাও করা যাবে না 150 গজের মধ্যে, মানে যেটি শূন্য 150 রেখা গজের আছে, বাইরে এটা জিরো করা। লাইন আছে, কিন্তু তার ভিতরে তো বসাচ্ছে। এবং যে পরিমাণ লাইট, মানে যেই রেজুলেশনের লাইট তারা বসাচ্ছে, আমাদের এ পাশে তো ওগুলো তাক করে রেখেছে, এবং আমাদের স্থানীয়দের নানান ধরনের সমস্যা হচ্ছে। এইগুলো সম্বন্ধে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এগুলি বক্তব্য আছে, সেটা হলো যদি আমাদের ওখানে ইকোসিস্টেম ডিস্টার্ব হয়, এরকম কোনো ইলেকট্রনিক বা ইলেকট্রিক গ্যাজেটস তারা বসিয়ে থাকে, সেটা নিয়ে আমরা সবসময় তাদের সাথে কথা বলতে পারি, আলাপ করতে পারি। তারা যে কারণে এটা বসিয়েছে সেই কারণটা যদি অন্য কোনোভাবে সমাধান করা যায় আলোচনার মাধ্যমে, তাহলে সেটা নিয়ে উভয় দেশের আলোচনা করা উচিত। এটা নিয়ে একটা যুদ্ধ লাগানো যাবে না। তো না, যুদ্ধ তো লাগাতে আমরা চাই না, দেখেন কিন্তু যে আমরা যখন বলি তখন সাধারণত আমরা বলি বর্ডার ম্যানেজমেন্ট, আমরা কিন্তু বর্ডার ফাইট বলি না, বর্ডার স্কেমিশ বলি না। জি, উই বোথ দ্য ফোর্সেস ম্যানেজ দ্য বর্ডার। কিভাবে করি? আমরা আলোচনা করি সমস্যা নিয়ে, আমরা একটা অ্যাগ্রিমেন্টে পৌঁছাই, যেটাকে ফ্ল্যাগ মিটিং বলে, বা আরো হায়ার লেভেল মিটিং হয়। ফ্ল্যাগ মিটিং হলো যেগুলি বর্ডারে হয়, কমান্ডার টু কমান্ডার, অপোজিং কমান্ডার, সেটা একেবারে বিওপি কমান্ডার থেকে শুরু করে ব্যাটালিয়ন কমান্ডার পর্যন্ত হতে পারে। আর যেগুলি হেডকোয়ার্টার্সে হয় সেগুলি অন্য রকমের মিটিং। তো এই যে লোকাল যে প্রবলেমগুলি যে কোনো একটা কারণে, সেটা ফ্ল্যাগ মিটিং করে সমাধান করা যেতে পারে। যদি ফ্ল্যাগ মিটিংয়ে এটা সমাধান না হয়, এটা ডিজি লেভেলের মিটিংয়ে যেতে পারে, বা ডিডিজি লেভেল, ডেপুটি ডাইরেক্টর জেনারেল লেভেলের মিটিং হয়, সেটাই যেতে পারে। সেক্টর কমান্ডার লেভেলের মিটিং হয়, সেখানে যেতে পারে। আমি মনে করি যে এই যে লাইটের যে ইস্যুটা আপনি বলছেন, বা ওই পাশে কোনো একটা রাডার, সেই রাডারে কি করে ওরা, লোক দেখে এই পাশে কি হচ্ছে। আমরাও সেরকম ওইখানে লাগাতে পারি কয়েকটা, আচ্ছা, টু গিভ দেম ইকুয়াল ট্রিটমেন্ট, বাট দেন আপনার ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আছে তো এগুলিতে। তো সেই পর্যন্ত যদি আমাদের বাজেট থাকে, আমরা সিমিলার ইকুইপমেন্ট ওপেন মার্কেটেও কিনতে পাওয়া যায়, ওগুলো লাগাতে পারি আমরা, আর কোনো সমস্যা নেই। মানে এটা হচ্ছে শান্তিপূর্ণ প্রতিবাদ। শান্তিপূর্ণ প্রতিবাদ। আচ্ছা, এখন পতাকা পর্যায়ে বৈঠক তো বেশ কয়েকবার হয়েছে এই 2-3-4 দিনের মধ্যে, জি, প্রায় প্রতিদিনই হয়েছে, তারপরেও তো তারা থামছে না। এটা হতে পারে একটা, ওই যে আমি বললাম যে যদি এই বিষয়টা তারা শুরু করে থাকে কোনো একটা আলটেরিয়ার মোটিভ নিয়ে, যে আমি এইভাবে বাংলাদেশকে বিরক্ত করব, বা এরকম হতে পারে যে এটা একটা ডিসেপশন, আমি এই বর্ডারে এরকম গরম রেখে অন্য একটা ঠান্ডা বর্ডার দিয়ে কিছু একটা করে ফেলবো, সেটাও হতে পারে। এই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হ্যাঁ, জি, তো আমাদেরকে তাদের ওভারঅল ডিজাইনটা বুঝতে হবে, যে এইখানে যে এই যন্ত্রণাটা করছে সে আমার জন্য, আমাকে ব্যস্ত রাখছে, এর আড়ালে অন্য কিছু করে ফেলছে না তো। এমনও হতে পারে, আপনারা এখনই যে আলাপটা করলেন সাকিব ভাইয়ের সাথে, যে শেখ হাসিনার ইস্যুটা কোনো কিছু আড়াল করার জন্য এইখানে আমাদের ব্যস্ত রেখেছে নাকি? খুব সুন্দর হতে পারে। তবে আমি মনে করি সাকিব ভাই ওনার বলেছেন, আমি একটা কথা বলি যে শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে যেভাবে পালিয়ে যেতে হয়েছে, তাতে আমি মনে করি গত 45 বছর ভারত, বা 53 বছর ভারত বাংলাদেশের জন্য যে ফরেন পলিসি বানিয়েছিল, সেটা সাগরের গভীরে ডুবিয়ে দেওয়া হয়েছে 5th অগস্ট। ইট হ্যাজ টোটালি ফেইলড। এই যে ভারতের মতো একটা বিরাট অহংকারী জাতি, যারা এই এলাকায় তাদেরকে সব থেকে বড় মোড়ল মনে করে, তাদের একটা ফরেন পলিসি যে এইভাবে তলিয়ে গেছে বঙ্গোপসাগরের অতল গহ্বরে, এই অপমানটা তারা হজম করতে পারছে না। এই জন্য এখন যা যেগুলি করছে, এগুলি সব করছে, ইনশাল্লাহ আমি আশাবাদী এগুলি কোনো কিছুতেই হাসিনা ফেরত আসতে পারবে না। কিন্তু তারা তো সেই পর্যন্ত, এবং সেটা তারাও বোঝে। তারপরেও এটা কেন করছে? কারণ ওই যে অহংকারী জাতি হঠাৎ করে এখান থেকে সরে যেতে পারছে না। কি বলে সরে যাবে? সরে যাওয়া এক আমি হেরে গেলাম এটা বলে তো সরে যাবে না। সরে যাওয়া এক বিষয়, আর রণে ভঙ্গ দেওয়া এক বিষয়। মানে তারা কি আসলে রণে ভঙ্গ দিতে চাইছে? আপনি যে বলছেন তারা বুঝে গেছে সম্ভব না, নাকি তারা এখনো পর্যন্ত তাদের টার্গেট ফুলফিল করার জন্য যা যা করার করে যাবে? বাংলাদেশে 5th অগস্টের পরে প্রথম ট্রাবল দেখেন, এটা হলো আনসার বিদ্রোহ। তারপরে রিক্সা, ব্যাটারি রিক্সা, পাঙ্খা রিক্সা, অনেক রকম দেখেছি আমরা। এখন এটা বর্ডার স্ক্রামেশ। কোন জায়গায় তারা জিতেছে এখন পর্যন্ত?
কি করে হাসিনাকে ফেরত আনতে পেরেছে। না, একটা পর একটা তারা তো করে যাচ্ছে এখন। তো একটু ধৈর্য ধরেন, এটা ফিনিশ হবে। আমি খুব একটা আতঙ্কিত হচ্ছি না এগুলো। তাদের প্ল্যান এ বি সি ডি আমরা দেখছি যে জেড পর্যন্ত আছে। আমি বরং ওর যন্ত্রণা দেখে তৃপ্তির হাসি হাসছি। আচ্ছা, ট্রুলি ট্রুলি। সাকিব আলী, আমরা মানে এইভাবে যদি ঘুরতে থাকে আমাদের আন্তর্জাতিক ফর্মে যাওয়ার আমার কতটুকু সুযোগ রয়েছে অথবা যাওয়া উচিত কিনা, সীমান্ত ইস্যুতে আমি বলছি। জি, আমি তার আগে দুটো কথা বলতে চাই ইয়ের যাওয়ার আগে। একটা হচ্ছে যে আমরা যদি ধরে নিই, এটা আমরা ভারতীয় আমাদের সাংবাদিক অন্যান্য ওনাদের মুখ থেকে যেটা শুনি, যে এটা একটি স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী সরকার, ভারতের সরকারটা, বিজেপি সরকারকে ওদের বিরোধীরা বলে। তো কর্তৃত্ববাদী যদি একটা সরকার ধরে নেই, তাহলে সেখানে তাদের যারা সরকারি অথবা বেসরকারি যারাই তাদের মিত্র বা সদস্য থাকুক, তারা কিন্তু সবাই জানে যে আজকে যদি তারা বাংলাদেশ বিরোধী কিছু বলে তাহলে সেটাতে কিন্তু পুরস্কার পাওয়া যাবে। আচ্ছা, আপনি খেয়াল করে দেখেন, তাদের দিক থেকে চিন্তা করেন। তার মানে তার মানে যে সাংবাদিক বলতে পারবে, তাহলে এটা মানে হতেই থাকবে। সে প্রত্যেকেই দৌড়িয়ে দৌড়িয়ে যে বলবে আমি কিন্তু অ্যান্টি বাংলাদেশে আরেকটা জিনিস বুদ্ধি বের করেছি, এরকম কিন্তু বলতে পারে, এরকম করবে। সো এটা কিন্তু হওয়ার আমি মনে করি খুবই সম্ভাবনা। কিন্তু যেটা হবে যে এটা কিন্তু ব্যাকফায়ার করবে, কারণ আপনার যদি অন্যায্য হন আপনি ব্যাকফায়ার করবে, এটা আপনি লিখে রাখেন, কিন্তু করবে এটা। দ্বিতীয়ত আপনি দেখেন যে এই প্রপাগান্ডাটা কিন্তু কাজ অনেকটা করেছে ওদের দেশে, ওদের ভোটের রাজনীতিতে। এটা আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো কথা বললো না, জাতিসংঘের জাতিরক্ষী পাঠানো, মানে এগুলো তো বাংলাদেশের ব্যাপারে উনি বলতে চাননি বলে আমি মনে করি। তারও হিন্দু ভোট আনার জন্য এই কথা উনাকে বলতে হলো। গতবার বোধহয় আমরা এটা নিয়ে আলাপ করেছি। তার মানে এটা একটা কাজ করেছিল, সুতরাং এটা এখানে হয়েছে, সুতরাং এটা করতে পারে। এবং আপনি বললেন যে এখানে জামান ভাই বললেন যে উনি এটা করেন, ওয়েলকাম করেন। আমি এর আগেও আপনাকে বলেছি বোধহয় কখন, এটা আমার একটা প্রিয় অ্যাপ্রোচ, যে আপনি কোনো সংকটকে সংকট হিসাবে দেখবেন না সুযোগ হিসাবে দেখবেন, এটা কিন্তু আপনার বিষয়। যখন ওরা আমি একটা উদাহরণ দিয়ে বলি যে ওরা একসময় বলেছিল যে ওরা আমাদের এখানে কোনো গরু রপ্তানি করবে না, কোনো গরু আসতে দিবে না, গরু আসতে দিবে না। তারপর কি হলো, আমরা ভাবা হলো যে কোরবানির ঈদে আমরা শেষ হয়ে যাব। তারপর দেখা গেল যে বাংলাদেশের আমাদের চাষি ভাইরাই, কৃষক ভাইরাই গ্রামে থেকেই সেই আমরা কিন্তু সুযোগ ছিল আমাদের জন্য, আমরা কি করলাম, ওটাকে সুযোগ বানিয়ে ফেললাম। সংকটকে সংকট না মনে করে ওটা সুযোগ বানিয়ে ফেললাম। কিন্তু কোনো সংকট হয়নি, ওটা সুযোগ হয়ে গেল, ওটা তো আরো ভালো হলো, আমাদের তো একটা সক্ষমতা তৈরি হলো। তা আপনি কিন্তু এইভাবেও দেখতে পারেন। এখন আমি একটু আগে যখন বলছিলাম যে ওদের ওখানেটা হচ্ছে, আপনি দেখেন এখানে কর্মসংস্থান কি তৈরি করতে পারেন। আমি একটা কথা বলবো, আমার এটাতে ভয় হয়, একটা ভয় আছে, সেটা হচ্ছে যে জামান ভাই যেভাবে চিন্তা করছেন আমাদের রাজনৈতিক দলগুলো সেভাবে চিন্তা করবে কিনা। ভারতের এই এতগুলো কাজের একটা উদ্দেশ্য থাকতে পারে। আমি জাস্ট ভাবছিলাম যে ধরেন আমাদের এখানে রাজনৈতিক দলগুলো যাতে তাদেরকে ভয় পায়, যে আমরা যখন ক্ষমতায় যাব বাবা আমাদেরকে ঝামেলা করো না, আমরা তোমাদের সাথে মিলেমিশে থাকব। এইটা যদি, এবং আমরা এই ধরনের কিছু কথা শুনি, আমরা আমাদের রাজনৈতিক দলগুলো থেকে কিছু কিছু কথা শুনি যেটা জনগণের আমি মনে করি আশা আকাঙ্ক্ষার সাথে যায় না, স্পেশালি ভারত নিয়ে, স্পেশালি আওয়ামী লীগ নিয়ে। বাট আমার বিষয়টা হচ্ছে যে এটাও কিন্তু একটা উদ্দেশ্য থাকতে পারে। আপনি বলছিলেন না, জামান ভাই বলছিলেন না যে অনেকগুলো উদ্দেশ্য থাকে, তো আপনার এটাও একটা উদ্দেশ্য থাকতে পারে। আমি এইভাবে এই জন্যই আমি মনে করছি যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সাহসিকতা না দেখাবেন, সাহসিকতা মানে কিন্তু রেকলেসনেস না, আমরা কিন্তু কখনোই রেকলেস কোনো কথা বলছি না। আপনি যতক্ষণ না সাহসিকতা না দেখাবেন, আপনার সরকার যতক্ষণ না শক্ত সরকার হবে, ততক্ষণ এটা হতে থাকবে। সেই জায়গা থেকে আমার প্রশ্ন ছিল যে এরকমটা যদি চলতেই থাকে, আমরা আইনগতভাবে আন্তর্জাতিক ফর্মে গিয়ে কতটা আইনভাবে রাষ্ট্রকে কেউ রাষ্ট্র, আমাদের আন্তর্জাতিক জগৎ মনে রাখবেন, আন্তর্জাতিক জগতে কিন্তু আসলে কোনো রাজা নাই। আন্তর্জাতিক জগতে তেমন হয় না, কাজ হয় একভাবেই হয়, খালি যখন নিয়ম অনুযায়ী সিকিউরিটি কাউন্সিল যখন রেজলিউশন করে, 5টা পার্মানেন্ট মেম্বার যখন সেটাতে এগ্রিড হয়,
তখনই একটা আন্তর্জাতিক ফোর্স যে আরেকটা জায়গায় কিছু করতে পারে। তাছাড়া কোনো উপায় নাই। সো আমি বলতে পারি আপনার তবে তবে পানি ইস্যুতে তো আমরা আন্তর্জাতিক ফোরামে গিয়ে আমাদের পানি বলছি বঙ্গোপসাগর ইস্যুতে সেখানে, কারণ ওই সময় ওটা চলছিল, ল অফ দ্য সির তখন নেগোসিয়েশন চলছিল, সেই সময় এটা আমরা করতে পেরেছি। আচ্ছা। যেহেতু চলছিল, ওটা তখনও ঠিক হয় নাই। আমাদের এখানেও আমি যেটা বলতে চাই যে আপনি তো আন্তর্জাতিকভাবেই কথাগুলো তুলছেন না। আমি বলতে চাইছি, গতবার না কবে যেন আমি বললাম না কোথায় বলেছিলাম যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, আপনি বলতে পারবেন যে কোনো পররাষ্ট্র মন্ত্রীকে ফোন করে বলেছে যে আমাদেরকে সাথে ভারত এই জিনিসটা করছে, এটা ঠিক না? আপনি কি এখন শুনেছেন? আমাদের প্রধান উপদেষ্টা, যার জন্য 142 জন ব্যক্তি আপনার নিউ ইয়র্ক টাইমসে উনার পক্ষে দিয়েছিল, বিবৃতি দিয়েছিল, উনি কি 142 উনি কি 14 জনের সাথে কথা, উনি কি একজনের সাথে কথা বলেছেন এই যে ভারত আমাদেরকে যা করছে সেটা নিয়ে? আপনি চিন্তা করে দেখেন যে আমাদের এখানকার কিছু হিন্দু বাংলাদেশি নাগরিক, তাদের কথায় সবচেয়ে বেশি কাজ হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি কাজ হয়েছে তাদের কথায়। তারা প্রতিবাদ জানিয়েছে, তারা প্রতিবাদ করেছে, হচ্ছে না। হ্যাঁ, যে এগুলো মিথ্যা কথা বলছো তোমরা, তাদের প্রতিবাদে কিন্তু ওরা থেমে গেছে, অনেকটা মানে স্তীমিত হয়ে গেছে। আমি সেভাবে বলতে চাই যে আপনাকে ওই কৌশলগুলো নিতে হবে। তো আপনি কৌশলগুলো নিলেই কিন্তু হয়। যেমন আমাদের সক্ষমতা বাড়াতে কি করতে হবে? আমি সীমান্ত এলাকার কথা বলছি, বিজিবির ক্ষেত্রে। আমি সর্বশেষ প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিতে চাচ্ছি। বিজেপির সক্ষমতা বাড়াতে হলে এখন বিজেপিকে যন্ত্রপাতি আরো অ্যাডভান্সড দিতে হবে, যে ধরনের রাডার দিয়ে ডে নাইট বর্ডার মনিটর করা যায়। বিজিবির বর্ডার লেভেলে ট্রান্সপোর্টেশন বাড়াতে হবে, এবং ওই রকম ট্রান্সপোর্ট যেগুলি বর্ডার এলাকায় চলতে পারে। আর বিজিবির আমি মনে করি হাতিয়ার যথেষ্ট আছে, খুব সেন্সিটিভ ধরনের একটা দুইটা আইটেম যেটা কিছুটা ঘাটতি ছিল যখন আমি ছিলাম, সেগুলি নিশ্চয়ই এতদিনে পূরণ হয়েছে। আর বিজিবির আরেকটা যেটা দরকার সেটা হলো, বিজিবি কিন্তু তাদের অফিসিয়াল রোল হচ্ছে বাংলাদেশের বহিঃশত্রুদের আক্রান্ত হলে ফার্স্ট লাইন অফ ডিফেন্স গড়ে তোলা। আর্মি প্রস্তুত হয়ে বর্ডার, কারণ আর্মি তো বর্ডারে থাকতে পারে না, এটা আইনের বাইরে। বর্ডারের 5 কিলোমিটারের মধ্যে আর্মি যেতে পারে না সাধারণ সময়ে। এই 5 কিলোমিটার বা পিছনে আরো 5-7 কিলোমিটার এই এলাকাটায় প্রথম ধাক্কাটা আসবে বিজিবির উপরে, এবং বিজিবিকে সামর্থ্য থাকতে হবে ওই ধাক্কাটা সামলানোর। তো সেই জন্য আমি মনে করি বিজিবিকে আরো কিছু অস্ত্রের টাইপ বাড়ানো, এবং সেগুলি অ্যাডভান্স নেচারের অস্ত্র বিজিবিকে দেওয়া, লাইক অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন বিজিবিকে আরো বেশি করে দেওয়া দরকার। বিজিবির লোকাল ট্রান্সপোর্টেশনের জন্য হেলিকপ্টারের সংখ্যা বাড়ানো যেতে পারে, আচ্ছা, যাতে ট্রুপ শিফটিং করতে হলে এক জায়গা থেকে আরেক জায়গায় বর্ডারের এলাকায় সেটা আরো তাড়াতাড়ি করা যায়। এরকম বাকি এটা তো একটা ডিটেল গবেষণার ব্যাপার, একটা ফোর্সকে পুনর্গঠন করা বা শক্তি বৃদ্ধি করা, সেটা বেশ কয়েকজন নিয়ে না বসে এটা এত বিস্তারিত বলা যাবেও না, আর হয়তো নিরাপত্তার কারণে সব বলা যাবে না। অনেক ধন্যবাদ মিয়া মকসুদুজ্জামান, ধন্যবাদ সাকিব আলী আপনাকে। দর্শক, শেষ করছি যেই কথাটি আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে এলো যে আমরা প্রোঅ্যাক্টিভনেসের দিকে গুরুত্ব দিব, এবং আমাদের যে স্বাধীন পররাষ্ট্রনীতি গত 53 বছরে কোনোভাবেই আমরা দেখাতে পারিনি, সেটি অন্তত কথাবার্তা হলেও বা কিছু কিছু কাজে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা যদি বলার চেষ্টা করেছেন যে আমরা প্রয়োজনে বুক দেখাবো, পিঠ দেখাবো না। এটি আমরা আপাতত আমাদের পররাষ্ট্রনীতির, অন্তত ভারতের ক্ষেত্রে আমরা এটি বজায় রাখবো। আমাদের সাহসিকতা সেইভাবে আমরা তুলে ধরবো, নিশ্চয়ই কোনো নত জনতা নয়। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। শুভরাত্রি।